তুমি চাইলে এখন আমার সাথে রাত কাটাতে পারো, কেননা তুমি আমার বয়ফ্রেন্ড। আর তুমি যদি চাও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে, আমি তাতেও রাজি, কেননা আমি তোমায় অনেক ভালোবাসি। মায়ের মুখে এমন কথা শুনে স্বপ্নিল অবাক হয়ে বলল, ছি মায়া, তুমি এসব কি বলছো? আমি কখনো তোমায় ছুঁয়েও দেখিনি। তুমি বলছো আমি তোমার সাথে রাত কাটাবো, শারীরিক সম্পর্ক করব? এটা তুমি ভাবতে পারলে? মায়া স্বাভাবিকভাবে জবাব দিল, হ্যাঁ, কেননা আজকাল রিলেশনগুলোতে এমনই, যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হয় তাহলে তো সেই রিলেশনটা টিকেই না। দেখো, আমি নতুন চাকরিতে জয়েন করেছি এবং তোমাকে আমি 100% বিয়ে করব, তাই এক বাসায় থাকি। তারপরও তোমায় কখনো আমার রুমে ডাকিনি বা তোমার রুমেও আমি আসিনি, আমার সাথে রুম ডেট করতে বলিনি। তাহলে তুমি কিসের ভিত্তিতে এসব কথা বলছো? না, মনে মনে ভাবতেও পারো, তাই বলে ফেললাম। আর তুমি কি জানো, আমার ঠিক তোমার এই গুণটাই অনেক ভালো লাগে, যার কারণে তোমাকে এতটা ভালোবাসি। আজ থেকে এসব কথা ভুলেও মুখে আনবে না। আমার মাথা ছুঁয়ে প্রমিস করো। এই তোমার মাথা ছুঁয়ে প্রমিস করলাম, এই কথা কখনো বলবো না। আচ্ছা, এখন একটা ইয়ে দাও। স্বপ্নিলটাকে কাছে টেনে আলতো করে তার কপালে একটা চুমু এঁকে দিল, তারপর বলল, এখন আমি আসি, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, রেডি হতে হবে। মায়া হাসি মুখে বলল, আচ্ছা সাবধানে যেও, আর পৌঁছে আমায় কল দিও। ভালো কথা, আমি একটু আমার খালার বাসায় যাব কদিনের জন্য। যাওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ, খালা ফোন করে বলল শরীরটা নাকি খুব খারাপ, এবং এমন ভাবে বলল না গিয়ে তো আর পারা যায় না। আচ্ছা ঠিক আছে, জরুরি হলে যাও, তবে যে কদিন আসবে না, তোমাকে না দেখে আমি কিভাবে থাকবো? প্লিজ ডার্লিং, কটা দিন একটু কষ্ট করো, যত তাড়াতাড়ি পারি আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হতে গেলাম, ওকে বাই। আরে, তাদের পরিচয়টাই তো দেওয়া হলো না। ছেলেটার নাম স্বপ্নিল আর মেয়েটি হলো তার গার্লফ্রেন্ড মায়া। স্বপ্নিল মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে, তাই একটি সড়ক দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর মায়াকে সে আর একা থাকতে দেয়নি, নিজের বাসায় নিয়ে এসেছে। যদিও তাদের রিলেশনটা 2 বছরের, কিন্তু দেখে মনে হবে তারা জনম জনম ধরে একে অপরের। স্বপ্নিল অফিসে এসে মায়াকে একটা কল দিল, তখনই রুমে প্রবেশ করলো তার কলিগ রহমান সাহেব। রহমান সাহেব তার পাশে বসতে বসতে বলল, স্বপ্নিল সাহেব, অসময়ে এসে বিরক্ত করলাম না তো? স্বপ্নিল ফোনটা কেটে দিয়ে হাসি মুখে বলল, আরে রহমান সাহেব যে, কি বলেন, বিরক্ত হব কেন? তা কি ভেবে আসা হলো? ভাই, আগামী মাসের 1 তারিখে আমার বিয়ে, ইনভাইট করতে আসলাম। স্বপ্নিলকে ইনভাইটেশন কার্ডটা দিতে দিতে বলল, আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে হবে, আর ভাবিকে আনতে কিন্তু ভুলবেন না। স্বপ্নিল ঠাট্টার ছলে বলল, আরে কি যে বলেন ভাই, আমার কি মায়ের সাথে বিয়ে হয়েছে? ও না গেলেও আমি যাব, শিওর। ভাই, আর একটা কথা বলবো? হ্যাঁ বলুন। 1 তারিখ আসতে তো 17 দিন বাকি, স্যারকে বলে যদি এই 1 মাস ছুটি নিয়ে দিতেন খুব উপকার হতো। স্বপ্নিল সানন্দে বলল, ওকে, মনে করুন হয়ে গেছে। আপনি তো জানেন বড় স্যার আমার কথা ফেলবেন না। রহমান সাহেব খুব খুশি হলেন, ধন্যবাদ দিয়ে তার চেম্বারে চলে গেলেন। স্বপ্নিল অফিস শেষ করে বাসায় ঢুকে খালি ঘরটা দেখে বুকের বাম পাশে কেমন জানি চিনচিন ব্যথা শুরু করলো। বুঝতে পারলো মায়া ঘরে নেই, তাই তার এমন লাগছে। মায়ের বিছানায় বসে মায়ের কাছে কল দিল। মায়া তৎক্ষণাৎ কলটি রিসিভ করলো। তুমি পৌঁছেছো তো ঠিক মতো? মায়ের জবাব আসলো, হ্যাঁ পৌঁছেছি। আচ্ছা, আমি কয়েকটা দিন খুব বিজি থাকবো, তাই কয়েকটা দিন প্লিজ কল দিও না। স্বপ্নিল মন খারাপ করে বলল, আমি তোমার সাথে 1 মিনিট কথা না বলে থাকতে পারি না। আর তুমি বলছো কয়েকদিন? তা কতদিন শুনি? এই ধরো 20 দিনের মতো। স্বপ্নিল যেন আকাশ থেকে পড়ল, কি 20 দিন? আমি তো মনে হয় মরেই যাব। মায়া করুণ ভাবে বলল, আমার জন্য এতটুকু করতে পারবে না? স্বপ্নিল মন খারাপ করে বলল, আচ্ছা। বুকের মাঝে চাপা কষ্ট নিয়ে একা একা 19টা দিন পার করলো স্বপ্নিল। অনেক সহ্য করেছে, আর পারছে না। রহমান সাহেবের বিয়ে, সেখানেও যেতে হবে। না, এবার মায়ের সাথে কথা না বললে মরেই যাব। মায়াকে দেওয়া প্রতিজ্ঞা ভেঙে স্বপ্নিল তাকে কল করতে বাধ্য হলো। পাশ থেকে কল রিসিভ হতেই স্বপ্নিল বলল, হ্যালো মায়া। হ্যাঁ বলো জানু, এতদিন পর বুঝি মনে পড়লো? ও মা, তুমিই না মানা করেছিলে কল করতে, তা কি করছো এখন? মায়া নরম সুরে জবাব দিল, তোমার কথাই ভাবছিলাম। স্বপ্নিল অভিমানী স্বরে বলল, তবুও তো একবার ফোন দিলে না। দিতে যাচ্ছিলাম, অমনি তো তুমি ফোন দিয়ে দিলে। আচ্ছা, তুমি কি করছো? স্বপ্নিল বলল, এক জায়গায় যাচ্ছি, দাওয়াত ছিল, কিন্তু সেখানে তো আমাদের দুজনেরই যাওয়ার কথা ছিল। তুমি কি আসতে পারবে? মায়া করুণ ভাবে বলল, কি করে আসি বলো? আমার খালার বাসা তো আর কাছে নয়, আমি এখন রওনা দিলেও তো কমপক্ষে 6 ঘন্টা জার্নি করতে হবে। স্বপ্নিল বুঝতে পারলো যে মায়া চাইলেও তার সাথে বিয়েতে যাওয়া সম্ভব নয়, তাই সে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার এখন রওনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু কবে আসছো? আমার যে একা একা আর ভালো লাগছে না। মায়া মুড চেঞ্জ করে বলল, তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। স্বপ্নিল বলল, তাহলে এখন বলো। মায়া বলল, আমি তোমাকে কোনোদিন লাইনটা কেটে গেল। স্বপ্নিল হ্যালো হ্যালো করতে থাকলো। তারপর যখন বুঝতে পারলো লাইনটা কেটে গেছে, পুনরায় ট্রাই করে, কিন্তু সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সে ভাবতে লাগলো, কি হলো, কি বলতে চাচ্ছিল মায়া? এমন সময় তার মোবাইলে রহমান সাহেবের কল আসে এবং বলে, ভাই আমি গাড়ি পাঠিয়েছি, আপনার বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আপনি না আসা পর্যন্ত আমি কবুল বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই বলে স্বপ্নিল তাড়াহুড়ো করে বের হয়ে গেল। রহমান সাহেবের সদর দরজায় এসে কলিং বেল টিপতেই রহমান সাহেব নিজে এসে স্বপ্নিলকে রিসিভ করলো এবং হাতে ধরে সোফায় নিয়ে বসালো। আয়োজন এত বড় করেনি, কারণ রহমান সাহেব একটু দেরি করে বিয়ে করেছেন, তাই ঘরোয়াভাবেই কাজটা সারছেন। রহমান সাহেবের পাশেই স্বপ্নিল বসে আছে। এমন সময় কাজী সাহেব এসে বিয়ে পড়াতে শুরু করলেন। বললেন, কনের এজাজত নেওয়া হয়ে গেছে, এবার বরের পালা। তিনি বিয়ের কার্যক্রম শুরু করলেন। স্বপ্নিল ভাবলো এই সুযোগে গিয়ে কনেকে দেখে আসি। যেমন ভাবা তেমন কাজ। স্বপ্নিল উঠে কনের কামরার দিকে চলে যায়। কনের কামরার সামনে আসতে
আসতেই একজন ভদ্র মহিলা হাসি মুখে বললেন, কি বাবাজি, কোণে দেখতে এসেছেন? স্বপ্নিল হ্যাসূচক মাথা দুলালো। ভদ্রমহিলা দরজায় টোকা দিতেই কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিল। ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসার পর ভদ্রমহিলা বললেন, এই কোণেকে একটু দেখাতো, উনি বরের খুব কাছের মানুষ। মেয়েটি হাসি মুখে স্বপ্নিলকে ভেতরে নিয়ে গেল। ভেতরে প্রবেশ করে মেয়েটি বলল, আপনার ভাবির সাথে কথা বলুন, আমার একটু বাইরে কাজ আছে। চলে গেল স্বপ্নিল কোণের কাছে। গিয়ে কোণের জন্য নিয়ে আসা গিফট বক্সটি কোণের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন ভাবি, আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার। কোণে হাসি মুখে মুখ তুলে গিফট বক্সটি নিতে যাবে, তখনই কোণের মুখ দেখে স্বপ্নিল যেন আকাশ থেকে পড়ল। পুরো পৃথিবীটা তার ভনভন করে ঘুরতে লাগলো। এ কি দেখল সে? কোণে তো আর কেউ নয়, তার ভালোবাসার মানুষ মায়া, যাকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল। তার মানে মায়া একটু আগে তাকে এটাই বলতে চেয়েছিল যে সে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছে। মায়াও তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে তার মুখোমুখি হলো। স্বপ্নিল শুধু একটি কথাই বলল, মায়া, তুমি কিভাবে পারলে আমাকে এভাবে ধোকা দিতে? মায়ার জবাব শোনার আগেই স্বপ্নিল অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। তার পড়ে যাওয়ার শব্দ শুনেই সবাই ছুটে আসলো। কেউ তার মুখে পানির ছেটা দিচ্ছে, কেউ হসপিটালে ফোন করছে। মায়া নিথরভাবে দাঁড়িয়ে আছে, তার চোখ ছলছল। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তা না হলে একটা ভালোবাসার মানুষকে ফেলে মায়া আর একটা বয়স্ক ব্যক্তিকে কিভাবে বিয়ে করতে রাজি হলো? মায়ের মনের গোপন কথা গোপন রেখেই সময় স্বল্পতার কারণে আমাদের গল্পটি এখানেই ইতি টানতে হলো। গল্পটির বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে জানান। গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। ধন্যবাদ।